ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। টিকিট কালোবাজারি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে বিদ্যুৎ ভবনে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে কথা জানান তিনি। বছর ঘুরে আসন্ন আরেকটি পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে কয়েকদিন পরেই বাড়ির পানে ফিরতে শুরু করবেন কর্মব্যস্ত নগরীর মানুষ। এই ঈদ যাত্রায় তাই চাপ বাড়ে সড়ক থেকে রেলপথে। রোববার বিকেলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সভায় আবারও উঠে আসে ঈদযাত্রায় মানুষের যাতায়াতে ভোগান্তির বিষয়টি। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে যাত্রীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে তুলে ধরা হয় নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় নানা পরামর্শ। সভা শেষে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন সড়ক পরিবহন, সেতু এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বললেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো যে এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনারা জানান, তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর বাইরেও এবার ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঈদের আগে ও পরের 3 দিন মোট 7 দিনের জন্য বিশেষ তদারকি থাকার কথাও তুলে ধরেন উপদেষ্টা। হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে, এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। বরাবরই ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনার হার বৃদ্ধি পায়, তাই দূরযাত্রায় এ ধরনের পরিবহন ব্যবহারে নিরুৎসাহিত করার ব্যাপারেও আলোচনা হয় এই সভায়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে তদারকি করতে সরাসরি মাঠে নেমেছেন জেলা প্রশাসক। অভিযানে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয় 32,000 টাকা। দুপুরে জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে রিয়াজউদ্দিন বাজারে শুরু হয় অভিযান। এ সময় লেবু, সবজি, মাংস ও তেল সহ নানা পণ্যের বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক। মূল্য তালিকা না টাঙানো সহ নানা অভিযোগে 8 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 32,000 টাকা। এছাড়া অভিযান চালানো হয় কাপড়ের দোকানেও। জেলা প্রশাসক জানায়, এ পর্যন্ত 150 অভিযান চালানো হয়েছে। রমজান জুড়ে চলবে আরও 250 অভিযান। যদি আমাদের কাছে আরও রোজার তো আরও অনেক দিন আছে, আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে যে বাজারে আবার কোনো কৃত্রিম সংকট তৈরি হয়েছে, আমরা জেলা প্রশাসন অত্যন্ত জোরালোভাবে মাঠে থাকবো। আপনারা দেখছেন যে জেলা প্রশাসন সহ আমাদের বিএসটিএ সহ আপনাদের সহযোগিতায় আমরা মাঠে আছি। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চিনি, গুঁড়া চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে এসব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। রিকশা চালক মোহাম্মদ নাজমুল বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্য পণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্য পণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। 5 লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এতে আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাজে ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে ফিরিয়ে না যায় যে একজন বলবে পাইলে, তা করি না। আমরা 4 জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানান আওয়ামী লীগের সাবেক কাউন্সিলররা। 5 আগস্টের পর আত্মগোপনে গেলেও অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তারা। দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে এসব করা হচ্ছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 2 এর অধিনায়ক
শনিবার রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গ্রেপ্তার 4 ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি অস্ত্র। তাদের রয়েছে নারী সদস্য। ডাকাত দলের সর্দার, তার কোমর থেকে আমরা বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল .22 বোরের পিস্তল 5 রাউন্ড অ্যামো সহ সেটা বের করে আমাদের দেয়। আমরা এটা নিই এবং তার কথা মতো তার বাসা তল্লাশি করে র্যাব, পুলিশ সদৃশ্য যে পোশাক এগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি। মোহাম্মদপুরেই কেন এত অপরাধ? এমন প্রশ্নে র্যাব বলছে, সন্ত্রাসীদের লালন পালন করতেন আওয়ামী লীগের সাবেক কাউন্সিলররা। 5 আগস্টের পর আত্মগোপনে চলে গেলেও অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তারা, তাই বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। গত 15 বছরে যারা এখানে এদের রাজনৈতিক ছত্রছায়া তাদেরকে লালন পালন করছে, তারা হঠাৎ করে পালিয়ে যাওয়ার কারণে এরা এখন ওপেন প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। কে কত জায়গা, কত এরিয়া নিয়ে এই সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, বেশি কালেকশন করতে পারে, বেশি মাদক বিক্রি করতে পারে, এই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে তারা বেপরোয়া। তবে ফেব্রুয়ারি থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে র্যাব বলছে, অপরাধ করলে ছাড় পাবে না কেউই। অন্যান্য দেশীয় অস্ত্র সহ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 8 মাসের বকেয়া বেতন সহ 4 দফা দাবি আদায়ে আবারও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএভিএস হাসপাতালের শতাধিক কর্মকর্তা কর্মচারী। বলছেন, দাবি মেনে না নেয়ায় আবারও কর্মবিরতি শুরু করেছেন তারা। সকাল থেকেই মিরপুরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া অর্থ বিভাগের সাবেক উপপরিচালক নজরুল ইসলামকে চাকরিচ্যুত এবং প্রশাসক মাজহারুল ইসলামকে অবমুক্ত করার দাবি জানান তারা। এ সময় বেতন না পাওয়ায় মানবেতর জীবনের অবসান ঘটাতে স্বাস্থ্য সচিবের দৃষ্টি চান বিএভিএস কর্মকর্তা কর্মচারীরা। প্রথমবারের মতো তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে উত্তরের জেলা গাইবান্ধায় শুরু হয়েছে গণশুনানি। এতে নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও অংশ নেন তিস্তা অববাহিকায় বসবাসকারীরা। গণশুনানিতে পাওয়ার চায়না তিস্তা নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান অংশীজনরা। তিস্তা অববাহিকায় বন্যা ও নদী ভাঙন রোধ সহ আবাদি জমি রক্ষা এবং সমন্বিত নদী ব্যবস্থাপনায় মতবিনিময় সভা। রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক হলরুমে হয় এ সভা। চীনের পাওয়ার চায়না কোম্পানি এবং পানি উন্নয়ন বোর্ডের সদস্য সহ উপস্থিত ছিলেন নদীপাড়ের বাসিন্দারা। এছাড়া তিস্তার অধিকার নিয়ে কাজ করছে এমন সংগঠনও। পাওয়ার চায়না কোম্পানি তাদের সমীক্ষায় তুলে ধরেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙন রোধ সহ জীববৈচিত্র্য, আবাদি জমি রক্ষা, শাখা নদী উদ্ধার, পানি সংরক্ষণ, সড়ক ও স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। ফলে তিস্তা অববাহিকায় ব্যাপক অর্থনৈতিক বিপ্লব ঘটবে। এখন যে বাঁধটি আছে তার থেকে সেকশনটা আরো অনেক শক্তিশালী হবে এবং উচ্চতাও বাড়বে। আমাদের এই প্রজেক্টটা যখন কমপ্লিট হবে তখন আমরা আশা করছি ন্যূনতম 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। পরে অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে একাধিক বাঁধ দিয়ে ভারত কিভাবে তিস্তাকে গলা টিপে মারছে তারও তীব্র সমালোচনা করেন। প্রতিটা নদীকেই ভারত নিজেদের মতো ব্যবহার করেছে, যেটা আন্তর্জাতিক নদী আইনের পরিপন্থী। গুরুত্বের সাথে যে জিনিসটা দেখা দরকার যে বর্ষাকালে সর্বোচ্চ পানি প্রবাহ কত, অতীতের রেকর্ড অনুযায়ী যে পানি প্রবাহ আমাদের এই মহাপরিকল্পনার মধ্যে যে প্রশস্ত যে গভীরতা তিস্তার থাকছে সেটি এই যে 4 লাখ কিউসেক পানি যে বর্ষাকালে প্রবাহিত হয় তা ধারণ করতে পারবে কিনা। এই ডিসেম্বরেই কিন্তু আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই তিস্তা মহাপরিকল্পনার কাজে শুভ উদ্বোধন ঘোষণা করে। অন্তর্বর্তী সরকারের সময়ই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের দাবি তোলেন তিস্তা অববাহিকার বাসিন্দারা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। বিচার দাবিতে মাগুরায় সড়ক অবরোধ। ঠাকুরগাঁওয়ে অভিযুক্তকে আদালতে তোলার সময় মারধর। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যে আইন সংশোধন জানালেন উপদেষ্টা। এবং আওয়ামী লীগ আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি 3 জনকে শোকজ।
ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।